স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। নয়া রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে অনুষ্ঠান। সারা দেশ থেকে জড়ো হয়েছেন নতুন দলের নেতাকর্মীরা। নতুন দল গণতন্ত্র, মানুষের অধিকার ও সুস্থ রাজনৈতিক ধারা রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা তাদের। আত্মপ্রকাশ উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে এরই মধ্যে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ যোগ দিয়েছেন আরও অনেকেই। বিএনপির পক্ষ থেকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী আনি। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের। পাশাপাশি ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। তারা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি দেশকে সাম্য, শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে গড়ে তোলক। ছাত্র সংগঠন থেকে একটা নতুন রাজনৈতিক দল আসছে এবং আমরা স্বাগত জানাই এই দলকে। প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই আকাঙ্ক্ষা থেকে এই রাজনৈতিক দলের উদ্ভব। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হইলে, রিবিল্ড করতে হইলে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো বিকল্প নাই। সারা বাংলাদেশের যুব সমাজের চাওয়া হচ্ছে যে বাংলাদেশ থেকে বৈষম্য দূরীকরণ হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কোনো অর্থ স্বার্থের লোভে না, তারা দেশের মানুষের ভালোবাসাকে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করবে, এটাই আমার চাওয়া। অভিষেক হচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের কয়েকজন সহকর্মী সেখানে রয়েছেন। চলে যেতে চাই শুরুতেই দাউদ খানের কাছে। দাউদ, আপনি একটু আমাদের জানাবেন যে এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন? ৩টার সময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কোন কোন রাজনৈতিক দলের নেতারা এখন পর্যন্ত এসেছেন, কূটনীতিকরা কি এসেছেন কিনা, আর সার্বিক যে সেখানকার চিত্র, জনসমাগম দেখতে চাই। রেদওয়ান, ঠিক ৩টার সময় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, তবে এখনও সেটি শুরু হয়নি। যেহেতু যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা এখনও আসলে আসতে শুরু করেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থান থেকে, অর্থাৎ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে যে মঞ্চগুলো রয়েছে, মঞ্চের সামনে যে আসনগুলো রয়েছে সেখানে বসতে শুরু করেছেন এবং একই সাথে বিভিন্ন জেলা, উপজেলা এবং একই সাথে বিভাগীয় শহর থেকে যে সকল শিক্ষার্থী প্রতিনিধিরা এসেছেন তারাও কিন্তু একটি পাশে অবস্থান করছেন। অর্থাৎ এখন যদি বলতে পারি যে মূল আনুষ্ঠানিকতা শুরুর কিছুটা শুরু হয়েছে এবং সেই সাথে যারা শিক্ষার্থীরা রয়েছেন কিংবা এই যে নতুন দলে আত্মপ্রকাশ এবং এই আত্মপ্রকাশের অনুষ্ঠানে যারা আগত অতিথিরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। আমি যদি একটু বলি যে বিএনপি থেকেও এখানে আসবার কথা রয়েছে, রুহুল কবির রিজভী থেকে শুরু করে, এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি জামায়াত ইসলামের পক্ষ থেকেও মিয়া গোলাম পরোয়ার তিনিও এখানে এসেছেন এবং গণসংহতি আন্দোলনের থেকেও কিন্তু বেশ কয়েকজন প্রতিনিধি এখানে এসেছেন এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনিও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তাদের মধ্য থেকে অনেকে আসলে এখানে এসে উপবিষ্ট হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আত্মপ্রকাশের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এছাড়া সকাল থেকে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে কথা বলছি, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদের অনেকের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যে একটি কথাই বারবারই বলছেন যে আজকে এই নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন রাজনীতি, অর্থাৎ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের পরিপূর্ণতা পেয়েছে। অর্থাৎ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা গড়ে তুলবেন সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই রাজনৈতিক দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আমরা একজন শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলতে চাই, যিনি শুরু থেকে আসলে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন থেকে আসলে তিনি আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথেও যুক্ত আছেন। আজকের শিক্ষার্থী, অর্থাৎ জুলাই বিপ্লবে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বে আজকের এই যে রাজনৈতিক দলের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে। আপনি একজন শিক্ষার্থী প্রতিনিধি এবং একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আপনি যুক্ত আছেন। এই আত্মপ্রকাশের মধ্যে দিয়ে আসলে কেমন বাংলাদেশ দেখতে চাই, কিংবা যারা বিপ্লব করেছিলেন তাদের সে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা, কি মনে করেন? সত্যিকার অর্থে এই যে আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদলে যে রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘটছে, এই আত্মপ্রকাশকে আমরা সাধুবাদ জানাই এবং এই রাজনৈতিক দলকে আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একই সাথে আমরা বিশ্বাস করি যে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে সত্যিকার অর্থে যে রাজনীতি বিমুখ যে তরুণ প্রজন্ম ছিল এবং এই যে রাজনীতি থেকে একটি অংশ যারা মুখ ফিরিয়ে নিয়েছিল, আমরা বিশ্বাস করি যে এই যে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে ইতিবাচক রাজনীতির ধারা ফিরে আসবে এবং একই সাথে নতুন ধারা রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ হবে এবং রাজনীতি বিমুখ যে তরুণ প্রজন্ম রয়েছে তারা ইনশাল্লাহ রাজনীতির প্রতি আবার নতুনভাবে আশা জাগাবে এবং আগ্রহের প্রকাশ ঘটবে এবং একই সাথে
বৈষম্যহীন, সুখী, সুন্দর এবং একটি সমৃদ্ধির বাংলাদেশ যে আমরা চেয়েছিলাম, আমরা বিশ্বাস করি যে বিগত দিনের যে রাজনৈতিক কালচার ছিল, চিরাচরিত সেই কালচার থেকে বেরিয়ে এসে প্রধান দুইটি দলের বাইরে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনের রাজনীতিতে একটি রাজনৈতিক প্রতিযোগিতার সৃষ্টি হবে। সেখানে এই বৃহত্তর রাজনৈতিক দলগুলোর বাইরেও নতুন রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে ইনশাল্লাহ ভালোভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে বসার জন্য ইনশাল্লাহ নতুন রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এই যে বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে অবশ্যই সমন্বয় করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ ভবিষ্যতে সম্ভব বলে আমরা মনে করছি। আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, যখন আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলেন তখন তো আসলে এই আপনাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন রাজনৈতিক দলে যারা ছাত্র সংগঠন রয়েছেন বা একই সাথে ছাত্র জনতার একটি আন্দোলনের রূপ নিয়েছিল, তো অন্য অন্য যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের সাথে কোনো ধরনের বিরোধ আসলে আপনাদের মধ্যে তৈরি হয়েছে কিনা, কিংবা সবাই একসাথে আসলে কাজ করবেন কিনা, আপনাদের উদ্দেশ্যটা আসলে একটু যদি পরিষ্কার করেন। সত্যিকারের অর্থে দেখুন, আমরা যারা বিভিন্ন অপরাপর রাজনৈতিক সংগঠনে রয়েছি আমাদের মধ্যে প্রিন্সিপালসগত অনেক পার্থক্য থাকবে, আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় মত ভেদাভেদের সৃষ্টি হবে, কিন্তু একটি প্রশ্নে আমরা সবাই অটল রয়েছি, সেটি হচ্ছে যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ রয়েছি এবং একই সাথে বাংলাদেশের অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল রাজনৈতিক সংগঠন এক এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব। অর্থাৎ সার্বভৌমত্বের প্রশ্নে এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবসময় এক এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব এবং এদেশের শান্তি শৃঙ্খলার জন্য, এই রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সবসময় এক থাকার চেষ্টা করব, নিজেদেরকে ঐক্যবদ্ধ রাখার সর্বোচ্চ চেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং এখানকার নেতৃত্বে থাকবে শিক্ষার্থীরাই, সুতরাং তৃণমূলের মানুষের সাথে আসলে আপনারা কিভাবে কাজ করবেন? এটি সত্যি কথা। দেখুন, একটি নতুন রাজনৈতিক দল এবং সেখানে সত্যিকার অর্থে বেশিরভাগ যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই জাতীয় রাজনীতিতে কিন্তু খুব একটা তাদের অভিজ্ঞতা নেই। এটি সত্যি কথা, এটি একটি চ্যালেঞ্জিং কাজ, কিন্তু আমি মনে করছি যে এই চ্যালেঞ্জটিকে যদি তারা ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে সুন্দরভাবে আসলে গ্রহণ করতে পারেন। যদি বাংলাদেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে একটি নতুন সূর্যোদয় ইনশাআল্লাহ ভবিষ্যতে ঘটবে। কিন্তু একই সাথে এখানে অনেক হতাশার গল্পও রয়েছে, কারণ গত 6 মাসে এই যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে মানুষ ইতিমধ্যে তাদের কাছ থেকে অনেকখানি মুখ ফিরিয়ে নিয়েছে। আমি মনে করছি যে এই রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করার পরে তারা বিভিন্ন পজিটিভ কার্যক্রমের মাধ্যমে তারা ইনশাল্লাহ পুনরায় আবার এই জনমানুষের কাছে আসলে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারবেন, তেমনটি আমরা প্রত্যাশা করছি। আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ রেদন। আমি কিন্তু সকাল থেকে শিক্ষার্থী যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা একটি কথাতে বারবারই রয়েছেন, অর্থাৎ যেহেতু নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটলেই সম্ভব নয়, সুতরাং যেহেতু তারা একটি ক্ষমতায় যাবার যারা রাজনৈতিক দল করেন তাদেরকে কিন্তু দেশের ক্ষমতা ভার নেওয়ার জন্য গণতান্ত্রিক উপায় অর্থাৎ একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের শাসন ভার নিতে হবে। সুতরাং সেই জায়গাটিতে কিন্তু যেমন জনগণের সম্পৃক্ত থাকতে হয় তেমন তৃণমূলের মানুষের সম্পৃক্ততা থাকতে হয়। সেই বিষয়টি নিয়ে আমরা যারা এখানকার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিংবা যারা এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে এবং সেই জায়গাটিতে যারা নেতৃত্ব দিবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বারবারই একটি কথা বলছেন যে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে তারা বেশ কয়েকটি ইশতেহার দেবেন, অর্থাৎ 36 দফার একটি ইশতেহার দেবার কথা রয়েছে, যদিও বা সেটি আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে। তবে সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় এসছে, অর্থাৎ 3টি বিষয়কে তারা মূল প্রতিপাদ্য হিসেবে ধরছে। এর মধ্যে প্রথম যে মূল প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে নাগরিকদের ভাবনা যেমন ভাবতে হবে, একই সাথে গণতান্ত্রিক উপায়ে গণতন্ত্র যেন তাদের দলের মধ্যে থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করবে এবং একই সাথে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটিকে যারা ধারণ করবে তাদেরকেই মূলত আসলে এই রাজনৈতিক যে দলটি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেই দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত করবেন। তো সব মিলে বলা যায় এখনো কিন্তু যার যে আনুষ্ঠানিকতা সেটি এখনো শুরু হয়নি। শিক্ষার্থী প্রতিনিধিরা তারা একটি জায়গায় এসে অবস্থান গ্রহণ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেটির যে আনুষ্ঠানিকতা সেটি চূড়ান্ত হবে। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদন, দাউদ, আপনি বিস্তারিত জানালেন। এবার চলে যেতে চাই মনিরুল সোহাগ, আমাদের আরেক সহকর্মী আছেন সেখানে। মনিরুল সোহাগ, দাউদের কাছে কিন্তু অনেকটাই জেনেছি যে এখনো অনুষ্ঠান পুরোপুরি শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। অনেক ছাত্র জনতা আসতে শুরু করেছে। আমি আপনার মাধ্যমে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের বক্তব্য জানতে পারি কিনা, এছাড়াও আপনার পর্যবেক্ষণ সেখানে কি সেটি জানাবেন আমাদের।
আপনি জানেন যে আসলে বেলা ৩টায় এই কার্যক্রম অর্থাৎ এই অনুষ্ঠানটির শুরু হওয়ার কথা, অর্থাৎ নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে এখনও শুরু হয়নি, তবে যারা আয়োজক রয়েছেন, নেতৃত্বে যারা রয়েছেন, তারা বারবার ঘোষণা দিচ্ছেন কিছুক্ষণের মধ্যে হয়তো এটি শুরু হবে। এর মধ্যে আমন্ত্রিত অনেক অতিথি কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দল, কূটনীতিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে সবচেয়ে বেশি উপস্থিতি হচ্ছে সাধারণ জনতা, ছাত্র জনতা যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা বেশি দেখেছি। এর পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, সেরকম উপস্থিতি কিন্তু মানিক মিয়া এভিনিউর মূল যে মঞ্চ এবং তার সামনে যে আমন্ত্রিত অতিথিদের বসার যে জায়গা, তার পরের অংশ জুড়ে কিন্তু আসলে এই ছাত্র জনতা এবং সাধারণ মানুষের উপস্থিতি, এবং সেগুলোতে কিন্তু আমরা সেই ভিড় কিন্তু দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের সময় যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, নেতৃত্বে যারা ছিল, সর্বসাধারণে অংশগ্রহণ সেই অভ্যুত্থানে হয়েছিল, সেই ছাত্র জনতাই কিন্তু মূলত এখন এই নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেখানে আসলে অংশ নেওয়ার জন্য এসেছে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিট থেকে কিন্তু এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা এসেছেন। এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা আসলে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা চাচ্ছেন মূলত একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা এখানে এসেছেন। এবং নতুন যে রাজনৈতিক দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, তারা সে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দিচ্ছেন, এটি আসলে যারা উপস্থিত হয়েছেন তারা সেটি মনে করছেন এবং তারা বিশ্বাস করেন এই রাজনৈতিক দলটি যদি তাদের লক্ষ্যচ্যুত না হয়, তাদের যে লক্ষ্য সেটি থেকে, তাহলে এই বাংলাদেশের মানুষ যারা অধিকার বঞ্চিত রয়েছেন তাদের অধিকার ফিরিয়ে দিতে পারবেন, এটি আসলে তারা মনে করছেন। এবং যারা নেতৃত্বে রয়েছেন, আপনি জানেন যে এরই মধ্যে এই দলটির কিন্তু শীর্ষ পদে কারা রয়েছেন সেই বিষয়গুলো তারা প্রকাশ করেছেন এবং সেই নেতৃত্বের প্রতি তাদের আহ্বান রয়েছেন যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে সেটি যাতে আসলে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। এবং আসলে বাস্তবতার ভিন্ন যে বিষয় সেটিও তারা বলেছেন যে বড় রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে মাঠে পাল্লা দিয়ে টিকে থাকা, জনসমর্থন অর্জন করা এবং যে কারণে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি মানুষের অনীহা তৈরি হয়েছে, সেই জায়গাগুলো থেকে নতুন এই রাজনৈতিক দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি করা, এই বিষয়গুলোর প্রতি বেশি মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যারা এখানে অংশ নিয়েছেন তারা। আপনি দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউর একটি অংশ জুড়ে কিন্তু আসলে ছাত্র জনতা যারা রয়েছে তাদের অবস্থান রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা এখানে অবস্থান করছেন। অর্থাৎ কখন এই আয়োজনটি শুরু হয় এবং কি বার্তা এখান থেকে দেয়া হয় সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন। নতুন এই বার্তাটি নিয়ে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তারা তাদের সেই নিজ এলাকায় চলে যাবেন এবং সেখানে রাজনৈতিক বা সাংগঠনিকভাবে যদি তারা যে দায়িত্বগুলো পাবেন সেই দায়িত্ব পালনের জন্য কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করছেন। এখন কিন্তু সেই সময়টির অপেক্ষায় রয়েছেন যে কখন এই ঘোষণাটি আসে। তবে জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থান এই সব মিলিয়ে ছাত্র জনতার যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের একটি বড় অংশই কিন্তু নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে রয়েছেন। সুতরাং সেই অভ্যুত্থানের যে আদর্শ, সেই অভ্যুত্থানের যে চেতনা সেটিকে ধারণ করেই মূলত এই রাজনৈতিক দলটি সর্বসাধারণের সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এটি মনে করছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই। এবং তারা বলছেন সেই চেতনা থেকে যাতে এই দলটি সরে না যায় এবং সাধারণ মানুষের অধিকার সেটি মূলত রক্ষা না করে যদি নিজেদের স্বার্থ রক্ষার জন্য কোনোভাবে ব্যস্ত হয় এই দলের নেতাকর্মীরা, সেক্ষেত্রে আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে আস্তে আস্তে এই রাজনৈতিক দলটি, এরকমই কিন্তু সতর্কবাণী দিয়েছেন সাধারণ জনতা যারা রয়েছেন তারা। তবে মূলত যারা এখানে এসেছেন এর মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, শহীদ পরিবারের সদস্য রয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমন্ত্রিত অতিথি রয়েছেন, কূটনীতিকরা রয়েছেন। তো সব মিলিয়ে আসলে সেই সময়টির অপেক্ষায় রয়েছেন যখন এই নতুন দলটির আত্মপ্রকাশের ঘোষণা আসলে এবং তারা আসলে তাদের যে গঠনতন্ত্র আছে, তাদের যে উদ্দেশ্য আছে সেই বিষয়গুলো যদি তারা পরিষ্কার করেন তখন আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে এক ধরনের আস্থা বা এই নতুন দলটি সম্পর্কে তাদের যে অবস্থান সেটি সম্পর্কে আসলে পরিষ্কার ধারণা তাদের তৈরি হবে। তো সব মিলে আসলে সেই সময়টির অপেক্ষায় এখানে সবাই রয়েছেন যে কখন আত্মপ্রকাশ হয় নতুন সেই দলটির, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু এটি আসলে পর্যবেক্ষণ করছেন যে কি বার্তা নিয়ে নতুন এই দলটি আসে সামনে নির্বাচন ঘিরে বা অন্যান্য সময় আসলে একই সাথে মাঠে পাশাপাশি থেকে কাজ করার ক্ষেত্রে আসলে কি ধরনের
সিদ্ধান্ত তারা নেবেন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো সব মিলে আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই এর পরের খবরে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। যে অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে তারাও কিন্তু বেশ আগ্রহী এবং তারাও পর্যবেক্ষণ করছেন। মনিরুল সোহাগ বিস্তারিত জানালেন। চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী, সেখানে আছেন মিজান আহমেদ। মিজান আহমেদ, সেখানে নিশ্চয়ই মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে অনুষ্ঠান কখন শুরু হবে কিংবা আনুষঙ্গিক বিষয়ে। আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আপনি কি এখন পর্যন্ত জানতে পেরেছেন কূটনীতিকদের বিষয়ে, যে কূটনীতিকরা এসেছেন কিনা, কিংবা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা এসেছেন তাদের বক্তব্য যদি একটু আপনার মাধ্যমে জানতে পারি, আর রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এসেছেন কিনা, এখন পর্যন্ত কারা কারা এসেছেন? এখানে যে পরিমাণ শব্দ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমি স্পষ্টত আপনার প্রশ্নটি বুঝিনি, তবে পরিস্থিতি অনুযায়ী আপনি হয়তো যা আমার কাছে জানতে চাচ্ছেন, ইতিপূর্বে আপনি দর্শকদের যেমন জানিয়েছিলেন যে বেশ কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু আজকের এই জাতীয় নাগরিক কমিটির যে যাত্রা শুরু, জাতীয় নাগরিক পার্টির যে যাত্রা শুরু, সেই যাত্রা শুরুর শুভক্ষণে উপস্থিত হয়েছেন এবং সেই শুভক্ষণে উপস্থিত হওয়ার পর তাদের সাথে কিন্তু গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কথা বলেছি এবং অধিকাংশ রাজনৈতিক দলের নেতারাই কিন্তু যেমনটি আমাদের জানিয়েছেন যে শেখ মুজিব যে বাকশাল কায়েম করেছিল এবং তার কন্যা শেখ হাসিনা পরবর্তী ১.৫ দশক সেই একই পথে হেঁটেছে এবং বাংলাদেশকে সম্পূর্ণ বিরাজনীতিকরণের পথে নিয়ে গিয়েছিল এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আজকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যেই পটভূমি রচনা হয়েছে, সেই পটভূমির রচনায় তারুণ্যের উদ্দীপ্ত এই যাত্রাকে তারা সাধুবাদ জানাচ্ছেন এবং তারা প্রত্যাশা করেন তারুণ্যের মেধাদীপ্ত নেতৃত্ব বাংলাদেশের চলমান রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে, যে গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে দেশের প্রান্তিক মানুষের যে স্বপ্ন রাজনীতিবিদদের কাছে থাকে, যে অঙ্গীকার রাজনীতিবিদরা দেশের প্রতিটি মানুষের কাছে করেন, সেই অঙ্গীকারগুলো কার্যকর বাস্তবায়নের পথে একটি নতুন যোগসূত্র তৈরি করতে পারবে এই আজকে যে যাত্রা শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে কিন্তু ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এখন শুরু হয়েছে। একটু ক্যামেরা চোখ দিয়ে আমি দেখাতে চাই যে কি বলছেন আজকের আয়োজকরা। সংবিধান চাই আমরা, এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা কিছু করা প্রয়োজন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে, প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, নতুন রাজনৈতিক দল বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে কাজে লাগিয়ে সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে আমরা আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছি। যেমনটি আপনি শুনছিলেন যে তারা বলছেন যে তাদের এই দলে নবীন এবং প্রবীণের অভিজ্ঞতার মিশেল থাকবে। বুদ্ধিদীপ্ত যারাই এই দলে আসতে চাবেন তাদেরকেই তারা সাধুবাদ জানাবেন এবং দেশের প্রতিটি মানুষের অধিকার রয়েছে এই দলের মাধ্যমে তাদের যে রাজনৈতিক বোধ, সেই বোধকে বিকশিত করার এবং আগামী রাজনীতিতে তাদের হাতকে আরও সংহত করার। এবং কিছুক্ষণ পরই হয়তো কেন্দ্রীয় কমিটির ব্যাপারে আমরা ঘোষণা পাবো এবং ইতিপূর্বে কিন্তু আপনি জেনেছেন হয়তো যে উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠকের দায়িত্বটি পালন করবেন এই জাতীয় নাগরিক পার্টিতে, সার্জিস আলমের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মিছিল আসছে, ঠিক তেমনিভাবে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল আসছে। সব মিলিয়ে এই যে তারুণ্যের উদ্দীপ্ত পদযাত্রার যে নতুন যাত্রা রাজনৈতিক অঙ্গনে একটি মহা সমুদ্রে পরিণত হচ্ছে ঢাকার মানিক মিয়া এভিনিউ। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে, সামনে হয়তো আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। রেদওয়ান। জি মিজান আহমেদ, আমরাও আপনাদের কাছ থেকে তথ্য জানিয়ে দর্শকদের জানিয়ে দিতে চাই এবং আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আছেন নূপুর মাহমুদ, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। নূপুর মাহমুদ, দলে দলে কিন্তু ছাত্র জনতা আসছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা মূল মঞ্চ সহ আশেপাশে দেখছি যে অনেকেই এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে। আপনি যেখানে রয়েছেন সেখানে আসলে আশেপাশে যারা রয়েছেন তাদের একটু বক্তব্য যদি আপনি সম্ভব হয় আপনার মাধ্যমে তাদের কাছ থেকে জানতে চাই, আর নারীদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে, সেই বিষয়টিও জানাবেন। রেদওয়ান, ঘড়ির কাঁটা কিন্তু বলে দিচ্ছে অপেক্ষার কিন্তু প্রতীক্ষার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলে দলে কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছে। তাদের স্লোগান অনুযায়ী তারা আসছেন এবং নিজেদের আসন ভাগ করে বসছেন। সেই সাথে আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা এসে দেখেছি পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা দেখেছিলাম বিভিন্ন এলাকা থেকে যারা লোক আসছে তারা কিন্তু আসছেন এই আজকে আত্মপ্রকাশ যে বহুল আলোচিত, বেশ কিছুদিন থেকে আলোচনা ছিল আসলে কবে রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে বা ঘোষণা হচ্ছে। এই ঘোষণা করে কিন্তু অনেকেই মধ্যে আমরা
আজকে যে 28 তারিখ সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল, সকাল থেকে সেই সাথে আমরা কিন্তু এখনো যে 4টার দিকে যে তাদের আনুষ্ঠানিক যারা অতিথি তারাও সেই সাথে আপনি জানেন যে তারা নাকি এখনই আত্মপ্রকাশে যাবেন এবং ঘোষণাটি দিয়ে ফেলবেন, এমনটি কিন্তু আমি শুনতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি যে যারা সেই সাথে আপনি জানেন যে কয়েকদিন ধরেই যে আলোচনায় ছিল কারা আসবে, এই আমন্ত্রণে তারা কারা কারা আসবে বা কাদেরকে করা হয়েছে এই বিষয়টি ছিল। কিন্তু কালকে আমরা উপদেষ্টার বাসভবনে আমরা দেখেছিলাম যে নতুন রাজনৈতিক দলের যে সংগঠনের যে নেতারা তারা কিন্তু গিয়েছিল এবং প্রধান উপদেষ্টাকে ইনভাইট করে এসেছে। সেই সাথে আরো বিএনপি জামাত সহ বিভিন্ন যে বড় দলগুলো আছেন সেগুলোর নেতা তারাও কিন্তু আসছেন। আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি যে একজন নেতা আসছেন ইতিমধ্যে সার্জিস এসেছেন, তিনি কিন্তু মঞ্চের দিকে যাচ্ছেন। আপনি আমার ক্যামেরা লেন্সের মাধ্যমে একটু দূর থেকে আপনাকে দেখাতে চাচ্ছি যে সার্জিস আসছেন, সেই সাথে কিন্তু একটি দল আসছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি। আপনি জানেন যে সকাল থেকেই এর আনুষ্ঠানিকতা নিয়ে অনেক আলোচনা ছিল যে আসলে কয়টার দিকে আত্মপ্রকাশ করবেন, কিন্তু এখন যেহেতু সার্জিস আসছেন সেই সাথে আরো নেতাকর্মীরাও বিভিন্ন দলের নেতাকর্মীরাও চলে এসেছেন, সেহেতু হয়তো বা কিছুক্ষণের মধ্যে এর অবসান ঘটতে যাচ্ছেন এই বিষয়টা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে। তো আসলে আমরা যে কয়দিন থেকে আলোচনায় ছিল কারা থাকবে, এর মধ্যে কালকে কিন্তু আমরা জেনেছি যে কারা কারা থাকছে, আহ্বায়ক কমিটিতে কারা কারা থাকছে এবং নারী নেতৃত্বের প্রশ্নটি যেটি আপনি আমাকে করেছিলেন সেটি যদি আমি বলি, নারীরা কিন্তু বরাবরই বলছে তারাও কিন্তু সবকিছুরই ভাগিদার, কারণ তারা কিন্তু যখন এই গণঅভ্যুত্থানের আন্দোলন হয়েছিল তখন কিন্তু তারাও এগিয়ে গিয়েছিল, তারা কিন্তু নারীরাও কিন্তু এগিয়ে গিয়েছিল তাদের মতো করে, তারা যে যেখান থেকে পেরেছেন তারা কিন্তু এগিয়ে গিয়েছেন এবং তারা কিন্তু নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দেওয়ার ফলে কিন্তু তারা কিন্তু বলছেন যে আমরা নারীরা যারা তারাও কিন্তু এটার একটি অংশীদার, আর যার কারণে কিন্তু তারা বারবারই বলছেন নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নতুন যে দল আসছে তার বিষয় প্রত্যাশা, নারীদের যে প্রত্যাশা কিন্তু তারা বারবার তুলে ধরছে। ইতিমধ্যে আমি বেশ কয়েকজন নারী নেত্রীর সাথে কথা বলেছি যারা ভলেন্টিয়ারে কাজ করছে, এই দলের মধ্যে থাকবে, এদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, তারাও কিন্তু আমাদেরকে বলছেন যে তারা এই নারী নেতৃত্বে একটা অংশে থাকবেন এবং নারীরা আসলে আগামীতে নারীরাও লিড দিবেন, তারা নিজেদের যোগ্যতা মানে নিজেদের যে এটা পূরণ করবেন, প্রত্যাশা জাতির যে তাদের প্রতিও তারাও যে নারী নেতৃত্ব দিতে পারেন সে বিষয়টি কিন্তু তারা বরাবরই তুলে ধরছেন যে তারা সামনের দিকে লিড দিবেন এবং তারাও এগিয়ে যাবে, এমনটি কিন্তু বলছে। তাছাড়া আমরা একটু আগে কিন্তু যদি আবারও ফিরে যাই যে কিছুক্ষণ আগে আমরা জামাতের যে নেতা তিনি কিন্তু এসেছেন এবং কিন্তু তিনি বসেছেন, আসন গ্রহণ করেছেন, এটি কিন্তু আমরা দেখেছি। তাছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম যে কাল ঢাকায় নিযুক্ত 51টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও কূটনীতিকদেরও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আসলে যে বিষয়টি আমরা বরাবরই দেখছি, নারী নেতৃত্বই বলেন আর আজকের যে আত্মপ্রকাশের কথাটি বলেন না কেন, এখানে কিন্তু আসলে সবার এক কথায় সবার প্রত্যাশা আসলে একটা নতুন রাজনৈতিক দল আসবে, তাদের প্রত্যাশা অনুযায়ী তারা পূরণ করবে। সেই সাথে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, আমি ইতিমধ্যে অনেকগুলো স্বজনহারা পিতার সাথে কথা বলেছি, মাতার সাথে কথা বলেছি, এমনকি ছোট ভাই বোনদের সাথেও কথা বলেছি, তারা কিন্তু তাদের যে স্বজন হারিয়েছে, যারা আহত নিহত হয়েছেন তাদের বিষয় নিয়ে কথা বলেছেন। আমি একটু আগে একটা বাচ্চা ছেলের সাথে কথা বলেছিলাম, তাকে যখন তার কাছে জানতে চেয়েছিলাম সে কেন এখানে এসেছে, তখন কিন্তু সে বারবার বলছে যে তার বড় ভাই তাকে বলেছিল বাসায় আসবে মাদ্রাসা থেকে, কিন্তু বাসায় আসার আগে তাকে তারা কবরে দিয়ে আসছে। একটি ছোট্ট ছেলের যে মানে আকুতি, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি। আপনি আরেকটা বিষয় বলি, আসলে এইসব বাচ্চাগুলোও কিন্তু এখন বলে বাবা মায়ের থেকে শুনে বা বলে যে আসলে তাদের যে স্বজন হারিয়েছে, তাদের
ভাই বোন অনেকে হারিয়েছে, তাদের হত্যার বিচার চায়। আসলে এই যে আমরা সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে ছোট বড় সবাই কিন্তু এখন যে প্রত্যাশাটা করছে নতুন রাজনৈতিক দলের কাছে, সেটি হচ্ছে তাদের হচ্ছে যে স্বজন হারিয়েছে, এদের বিচারের বিচারের দাবিতে আগাতে চাচ্ছে, বা তারা চাচ্ছে যে ফ্যাসিস্টের আমলে যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টা নিয়ে কিন্তু তারা বারবারই বলতেছে যে আমরা বিচার চাই। আসলে যারা হারিয়েছে তারাই তো শুধু তাদের বিষয়টা বুঝতে পারতেছে। এই বিষয়গুলো কিন্তু বারবারই উঠে আসছে, স্বজনরা আসছেন, সেই সাথে দেখছি এখন ইতিমধ্যে আমরা দেখলাম যে বিভিন্ন এলাকা থেকে যে সকল নেতাকর্মীরা আছে বা তাদের দল ভিত্তিক যারা আছে তারাও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে। প্রায় শেষের দিকে আসাটা শেষের দিকে ইতিমধ্যে হয়তো বা আমরা দেখতে পাবো যে এর ঘোষণা করে দিবে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে ঘড়ির কাঁটায় একদম সময় মাত্র কম, কারণ এরা এই কিছুক্ষণের মধ্যেই তাদের যে দলটির ঘোষণা করবে সেটি কিন্তু করার কথা আছে। এদিকে আমরা তো কালকে পর্যন্ত দেখেছি যে তারা আসলে নাম কি ঠিক করেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের নাম দিয়েছেন। তাদের আজকের এই যে যাত্রা শুরু হবে আসলে তারা কতটুকু মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এটা আসলে দেখার বিষয়। আর আসলে সব মিলিয়ে যে তারা কি হবে, কি সামনের দিকের পথ কেমন হবে সেটাও কিন্তু তারা আসলে আমরা জানতে পারবো আজকের পর থেকে। এদিকে হচ্ছে যে বিষয়টি ছিল কিছুদিন থেকে যে আলোচনাগুলো ছিল কারা থাকছে কারা থাকছে না, এই বিষয়গুলো তো গত কয়েকদিন অনেকটাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। আসলে কারা থাকছে আমরা তো ইতিমধ্যে জানতে পারছি। সেই সাথে যদি আমরা আগের কিছু ঘটনা বলি, সেই যে বিষয়টি ছিল যে আপনি যে বিষয়টি এখন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন এবং মঞ্চে নেতারাও কিন্তু আছেন। তারা কিন্তু ইতিমধ্যে হয়তোবা তারা ঘোষণা করতে যাবে এখন।
ধন্যবাদ। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তারপর জাতীয় সঙ্গীত, এবং এখন নেতাকর্মীরা বক্তব্য দেবেন এবং সেই আনুষ্ঠানিকতা এখন পুরোপুরি শুরু হয়েছে। তবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকেই এসেছেন, আমরা সেটা আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চ এবং মঞ্চের আশেপাশে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, আসলে নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। এখন যে প্রস্তুতিটা আমরা সেই ঠিক প্রস্তুতিটা দেখছি, এবং সকাল থেকে আসলে আমরা জানাচ্ছিলাম যে এই যে জাতীয় নাগরিক পার্টির যে আজকে আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশ উপলক্ষে যে আনুষ্ঠানিকতা, সার্বিক বিষয়, লক্ষ্য, উদ্দেশ্য, তারা কি বলছেন, নেতাকর্মীদের কথাবার্তা, সব কিন্তু আমরা জানানোর আপনাদের চেষ্টা করেছি, এবং আমাদের সহকর্মীরা সেখানে যারা রয়েছেন তারা কিন্তু তথ্য সংগ্রহ করছেন এবং আমাদেরকে সেই তথ্য জানাচ্ছেন, এবং শুধু তথ্য জানাচ্ছেন না, সেখানে সারা দেশ থেকে যারা নেতাকর্মীরা এসেছেন তাদের বক্তব্যও কিন্তু তারা জানছেন এবং শুনছেন, এবং নতুন দলের কাছে তাদের প্রত্যাশা কি সেই সম্পর্কেও তাদের আগ্রহ রয়েছে। আমাদের সেই আগ্রহের বিষয়টি আসলে আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই নতুন রাজনৈতিক দল সম্পর্কে। আনুষ্ঠানিকতা শুরু, আনুষ্ঠানিকভাবে এক এক করে বক্তব্য রাখবেন, এবং আমি মোটা থেকে বেশ কিছু বলতে চাই যে 36 দফার একটা ইশতেহার দেওয়ার কথা রয়েছে, আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি। সেই দফা যদি দেয় তাহলে আমরা প্রত্যেকটি বিষয় আসলে খুব স্পষ্টভাবে জানতে পারবো। এছাড়া জাতীয় নাগরিক কমিটির যেসব নেতারা তারা কিন্তু চলে এসেছেন, এবং সে কারণেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে একদম কারা কারা এসেছেন সেসব সম্পর্কেও আমরা বেশ কিছু জনের নাম জানি, কিন্তু এখনও সার্বিকভাবে আসলে বলা যাচ্ছে না যে একদম কারা কারা এসেছেন কোন রাজনৈতিক দল থেকে, অর্থাৎ বিএনপি থেকে কারা কারা এসেছেন। জামায়াতের আমির এসেছেন এমন একটি খবর আমরা সেখানে পেয়েছি, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সেখানে এসেছেন। এছাড়া আমরা তো দেখিয়েছি যে সেখানে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সেখানে এসেছেন, এবং তারা হচ্ছে পুরো আসলে ব্যস্ত, এখন সমন্বয় সেখানে চলছে, এবং অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গিয়েছে এখন এক এক করে বক্তব্য দেবেন, এবং পুরো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে আমরা জানতে পারবো যে তাদের আজকে এই নতুন পার্টির আত্মপ্রকাশ, তাদের লক্ষ্য কী, তাদের উদ্দেশ্য কী, এবং তৃণমূলে তারা কীভাবে জনগণের সাথে সম্পৃক্ত হবেন সেই সব ব্যাপার সম্পর্কে আমরা কিন্তু খুব স্পষ্ট হব আজকের পর থেকে। এবং অনেকের কিন্তু আগ্রহ ছিল, আমি যদি বলি জুলাই গণঅভ্যুত্থান থেকে, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে এই যে ধাপে ধাপে বিভিন্ন সময় পরিবর্তিত অবস্থা, এই পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে আজকে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অর্থাৎ এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আগামীতে তারা কেমন করবে, জনগণের সাথে আদৌ সম্পৃক্ততা তাদের কতটুকু থাকবে, এসব নিয়ে কিন্তু অনেক জনমনের প্রশ্ন রয়েছে। সেসব জনমনের প্রশ্ন কিন্তু আজকের পর অনেকেই পেয়ে যাবেন যে আসলেই এই পার্টিটি জনগণের সাথে কতটুকু সম্পৃক্ত হতে যাচ্ছে, তাদের লক্ষ্য এবং তাদের উদ্দেশ্য কী। আমাদের 4 সহকর্মী সেখানে রয়েছেন, দাউদ খান রয়েছেন, মনিরুল সোহাগ রয়েছেন, মিজান আহমেদ রয়েছেন নূপুর মাহমুদ। তারা কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে অর্থাৎ এই পার্টিটির কথা বলেছেন, এই পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এবং সেখানে যে জনসমাগম হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছে। অর্থাৎ আজকে যদি আমি বলি যে মানিক মিয়া এভিনিউ এবং মূল মঞ্চ কিন্তু আশেপাশে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে, এবং আমরা পাখির চোখেও আসলে দেখার চেষ্টা করছি যে আশেপাশে কত মানুষ এসেছে, সারা দেশ থেকে কত মানুষ এলো এই পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে, এবং দর্শকদের কিন্তু আমরা তা দেখানোর চেষ্টা করেছি। এবং মূল মঞ্চের সামনে ধারণা করা যাচ্ছে ছবি দেখে, সেটি হচ্ছে অতিথিদের জন্য, অর্থাৎ যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা কূটনীতিক রয়েছেন তারা কিন্তু সেখানে বসেছেন। আমরা আমাদের সহকর্মী দাউদ খান রয়েছেন সেখানে, আমরা একটু দাউদের কাছে চলে যেতে চাই। দাউদ, এই মুহূর্তে কী তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন।
শুরু হয়েছে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে এই পার্টির যারা নেতৃত্বে রয়েছেন সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, তারা সকলেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা মঞ্চে উঠবেন এবং সেখান থেকে নির্দেশনামূলক যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো তারা দিবেন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন উপজেলা থেকে শুরু করে বিভিন্ন বিভাগ থেকে শুরু করে যারা ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তারা সকলে কিন্তু এই মানিক মেয়ে অ্যাভিনিউতে এসে উপস্থিত হয়েছেন এবং একই সাথে রাজধানীর বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, যে থানাগুলো রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজগুলোর যারা ছাত্র প্রতিনিধিরা রয়েছেন তারা সকলে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা বারবারই একটি কথা বলছেন যে আজকের এই নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশের মধ্য দিয়ে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটি পূর্ণ হতে যাচ্ছেন এবং আজকের এই ঘোষণার মধ্য দিয়ে তারা চলে যাবেন বিভিন্ন প্রান্তে, অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে তারা যাবেন এবং যারা ছাত্র জনতার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এবং একই সাথে তৃণমূলের যারা সকল মানুষেরা রয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা হতে হবে বলেই তাদের যে উদ্দেশ্য রয়েছে সেগুলো তারা বারবারই বলছেন। তারা বারবারই একটা কথা বলছেন যে যেহেতু নাগরিক এবং একই সাথে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের চেতনাকে যারা ধারণ করছেন তাদেরকে নিয়েই মূলত আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশটি ঘটছে এবং তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবার লক্ষ্যেই আসলে তারা গণতান্ত্রিক উপায়ে তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাবেন এবং তাদের এই কার্যক্রমটি মূলত আজকে যে আত্মপ্রকাশ ঘটছে, এখানে যে কমিটি গঠন করা হয়েছে সেখানকার যে কমিটিটি রয়েছে সেটি হয়তো বা 1 বছর পর্যন্ত, অর্থাৎ যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত তাদের এই কমিটিটি থাকবে এবং পরবর্তীতে গণতান্ত্রিক উপায়ে এই কমিটিটিকে আবারও নতুন করে তারা গড়বেন বলে তারা এখানে ব্যক্ত করছেন। আরেকটি বিষয় যে অনেকেই কিন্তু সকাল থেকে আমরা প্রশ্ন করেছিলাম বিভিন্ন যে শিক্ষার্থীরা রয়েছেন যে জাতীয় সংসদ ভবনের সামনে আজকের এই আত্মপ্রকাশ কেন, তারা কিন্তু বারবারই একটি কথা বলছেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেছেন কিংবা যে দলই রাষ্ট্র ক্ষমতায় গেছেন তারা সকলেই কিন্তু সাধারণ মানুষের, অর্থাৎ জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটি কিন্তু তারা পূরণ করতে পারেনি। সেজন্যই তারা আজকের এই জায়গাটিতে তারা বেছে নিয়েছেন এবং এখান থেকেই তারা ভাবছেন যে একটি বৈষম্যহীন এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের এক ধরনের সোচ্চার থাকবেন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়বার যে প্রত্যয় তারা আজকের এই প্ল্যাটফর্ম থেকেই ঘোষণা করবেন এবং 36 দফা ইশতেহার তারা ঘোষণা করবেন বলে জানা গেছেন, যেখানে তাদের প্রধান দাবিটি রয়েছে। তারা বারবারই একটি কথা বলছেন যে ছাত্র জনতা যে আন্দোলন করেছিলেন, যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিলেন এবং একজন স্বৈর শাসককে তারা এদেশ থেকে বিতাড়িত করেছেন, সুতরাং সেই জায়গাটিতে দাঁড়িয়ে যারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছে কিংবা যে 1500-র মতো ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচারের দাবিটি এখানেই তারা প্রথম এখানে তুলবেন। আমরা দেখতে পেয়েছি এখানে শহীদ পরিবারের অনেক সদস্যরা এখানে এসেছেন এবং একই সাথে যারা আহত রয়েছেন তাদের স্বজনেরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি জানেন যে আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি, জামায়াত ইসলাম থেকে শুরু করে ইসলামী দলগুলো যেগুলো রয়েছে কিংবা বিভিন্ন বামপন্থী যে দলগুলো রয়েছে তাদের সকলকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমরা দেখতেও পেয়েছি ঠিক 4টার দিকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু অতিথি হিসেবে তাদের যে আসনগুলো রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং একই সাথে এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিল আমরা সে সময় দেখতে পেয়েছিলাম সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কবি, সাহিত্যিক, অভিনেতা সকলেই কিন্তু তারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে কোনো মতবিরোধ থাকবে কিনা, কারণ নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে দেশের রাজনীতিতে এক ধরনের আলোচনা চলছে, সুতরাং সেই জায়গায় তাদের কোনো মতবিরোধ থাকবে কিনা। বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন তারা একটি কথাই বারবারই বলছেন যে কোনো রাজনৈতিক দলেরকে আত্মপ্রকাশকে তারা সমর্থন করছেন এবং গণতান্ত্রিক উপায়ে তারা যেন দেশের শাসনভার গ্রহণ করতে পারেন কিংবা জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টিকে তারা স্বাগত জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে জুলাইয়ের চেতনা রয়েছে, অর্থাৎ এই দেশে যেন আর কখনো স্বৈর শাসক যেন কেউ এসে উপস্থিত হতে না পারে কিংবা এই দেশে স্বৈর শাসন যেন কায়েম হতে না পারে সেই বিষয়টি কিন্তু তারা বারবারই বলবেন। আমি একটু কথা বলবো আমাদের একজন সহকর্মী মনিরুল সোহাগ, তিনি সকাল থেকেই আসলে কাভার করছেন এবং বিশেষ করে তিনি যারা ছাত্র জনতা রয়েছেন কিংবা ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে সকাল থেকেই তিনি উপস্থিত ছিলেন। আমরা তার কাছ থেকে জানতে চাই, মনিরুল সোহাগ, আপনি সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে ছিলেন, বিভিন্ন তৃণমূল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, আসলে তাদের ভাবনাটা কি? কারণ তারা তো একটি উদ্দেশ্য নিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত করেছিল না, আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে আসলে তারা কি চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে যারা এসেছে ছাত্র জনতা, আমি অনেকের সাথেই কথা বলেছি, তাদের
প্রধান চাওয়া হচ্ছে যে স্পিরিট নিয়ে, যে বার্তা নিয়ে আসলে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন ঘটানো হলো, সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন হয়, সর্বসাধারণের অধিকার যাতে নিশ্চিত করা হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যাতে গড়ে তোলা হয়, এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই গুরুত্বগুলোকে যাতে সাথে নিয়ে এই রাজনৈতিক দলটি সামনে পথ চলে, অর্থাৎ পথ চলা শুরু হওয়ার পরে যাতে অন্যান্য অনেক রাজনৈতিক দলের মতো শুধু নিজেদের স্বার্থের দিকে মনোযোগী হয়ে না যায়, সাধারণ মানুষ যারা রয়েছে দেশ গড়ার জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে কার্যক্রম, সেগুলোতে যাতে মনোযোগী হয়, এই বিষয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এবং পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে এসেছেন, ছাত্র জনতা বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে অপেক্ষা করছেন এখান থেকে আসলে কি বার্তা দেওয়া হয়, সেই বার্তাটি নিয়ে তারা তাদের এলাকায় ফিরতে চান এবং এখান থেকে যে নির্দেশনা আসেন, সাংগঠনিক যে নির্দেশনাগুলো তারা পাবেন, সেই অনুযায়ী তারা কাজ করতে চান। তবে একটি বিষয় তারা বারবার বলছেন, আসলে এই যে চ্যালেঞ্জ নিয়ে নতুন যাত্রা শুরু হলো, এই যাত্রাটির সামনে কিন্তু আরও বড় চ্যালেঞ্জ রয়েছেন। বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন ধরনের শক্তির যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সাথে আসলে সমভাবে যাত্রা করা, সামনে এগিয়ে যাওয়া, সাধারণ মানুষের আস্থা তৈরি করা এবং সর্বোপরি নির্বাচনের আগে যারা ভোটার রয়েছে তাদের আস্থা অর্জন করে তাদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করা, এই বিষয়গুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। চ্যালেঞ্জের কথা বলছে সোহাগ, আপনার কাছে একটি কথা জানতে চাই যে আসলে রাজনীতি করতে হলে তো তৃণমূলের মানুষের সাথে সম্পৃক্ততা থাকতে হবে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে। সেই জায়গাটিতে শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জটি আসলে ফুলফিল করতে পারবে কিনা, কিংবা তাদের জন্য তো একটি বড় চ্যালেঞ্জ। তারা আসলে কি বার্তা দিচ্ছেন যে আজকের এই প্ল্যাটফর্ম যখন আত্মপ্রকাশ করবে, নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করবে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে, তারা কি তৃণমূলের মানুষের আস্থা অর্জন করতে পারবে? যদিও বা আমরা দেখতে পেয়েছিলাম যে গণ অভ্যুত্থানের সময় কিন্তু সাধারণ মানুষের এবং জনতার এক ধরনের সম্পৃক্ততা ছিল এবং সবার সমর্থন কিন্তু তারা পেয়েছেন। সেই জায়গাটিতে আসলে তারা কতটা পূরণ করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে এই বিষয়টিও আলোচনা হচ্ছে বারবার যে আসলে তৃণমূলের আস্থা যদি অর্জন করতে না পারে, সেক্ষেত্রে মূলত রাজনৈতিক যে দলগুলো রয়েছে, যে কোনো দলের জন্য সামনে এগিয়ে যাওয়া খুবই কঠিন এবং নতুন এই রাজনৈতিক দলটির জন্য আরও বেশি কঠিন। কারণ হচ্ছে তৃণমূলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বার্তা আগে থেকে, বহু বছর আগে থেকে পৌঁছে দিয়েছে। যদিও এই অভ্যুত্থানে আমরা দেখেছি যে ছাত্র জনতার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে তৃণমূলের একটি বড় অংশ কিন্তু যোগ দিয়েছিলেন এবং সেই অংশকে কেন্দ্র করে মূলত আজকে যে আয়োজন হচ্ছে, সেই আয়োজনে কি বার্তা দেওয়া হয়, এই রাজনৈতিক দলটির গঠনতন্ত্র কিভাবে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ এবং সাধারণ জনতা যারা রয়েছে তাদের অধিকার রক্ষায় আসলে তৃণমূল পর্যন্ত কিভাবে বিস্তৃত হবে এই রাজনৈতিক দলটি, সেখানকার নেতৃত্বকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, সেখানকার সমস্যাগুলো সমাধানে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, সেই বার্তাগুলো আসলে আজকে বা এর পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেখান থেকে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা পাবেন। তো এই বার্তাগুলো ঠিকমতো দিতে পারলে এবং সেটি যদি আস্থাজনিত একটি বার্তা হয়, অর্থাৎ সেটিতে যদি সাধারণ মানুষ, তৃণমূলের লোকজন যদি আস্থা পায়, সেক্ষেত্রে আসলে এই রাজনৈতিক দলটি তৃণমূলও তাদের শক্তি সঞ্চার করতে পারবে এবং তাদের জনসমর্থন বাড়াতে পারবে বলে মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে ছিলেন। মূলত রেদওয়ান একটি কথাই বারবারই বলতে চাই, সেটি হচ্ছে যে এখন শুধু রাজনৈতিক দলে আত্মপ্রকাশ নয়, তৃণমূলের মানুষের আস্থা অর্জনে এই নতুন শিক্ষার্থী যারা এই নতুন রাজনৈতিক দলটি নিয়ে আসলো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সার্থক হবে এমনটি প্রত্যাশা করছেন যারা এখানে আগত অতিথিরা রয়েছেন এবং একই সাথে যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। রেদওয়ান। জি, গুরুত্বপূর্ণ নানা তথ্য দাউদ খান আপনি এছাড়াও আমাদের আরও যে 3 সহকর্মী তারা আমাদেরকে জানাচ্ছিলেন এবং আমরা জানছিলাম, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন নিশ্চয়ই সেখান থেকে কোনো তথ্য, তাদের কোনো ঘোষণা আসবে, সেটা নিশ্চয়ই আমরা জানাতে পারবো পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে। রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছে না খুচরা বিক্রেতারা। যাও বা মিলছে তা বিক্রেতাদেরই কিনতে হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে। এতে শুধু তেল বিক্রি করে লোকসান হচ্ছে তাদের। এই জন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার ডাল, চিনি, ছোলাসহ অন্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোম্পানি না দিলে আমরা কি বানানি দেম, আমরা বানাইতে তেল। চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই। যাও বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা। আমরা টাকা নিয়ে বসে আছি, তেল পাই না। আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে, দিচ্ছে না। তেল আছে হাতে গোনা, মনে করেন যারা ডিলার তাদের কাছে, আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে। পাম অয়েল কেজি বেচা 165 টাকা কেজি। রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটা কাস্টমার অনেক টাকার মাল নাই, কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিতে পড়তেছি। কিনি নাই, একটা দোকানে দেখছি কিন্তু দাম বেশি।
ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানিকারক, ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের। ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে 848 টাকা দিয়ে, প্রতি পিস তেলের দাম 54-55 টাকা খরচ পড়ে যায়। এখন তেলের এমআরপি হচ্ছে 852 টাকা। এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই, আমার 3 থেকে 5 টাকার মতো লস পড়ে প্রতি তেলে। বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার। সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি, আর রূপসান্দা কিছু কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। বার যেমন তো দেখাশোনা করার দরকার। এরা যখন পাচ্ছে না, উনি বসে খেতে জন্য আসে, আমি তো এটা বুঝতেছি না। উনার জায়গায় তো আরেকটা রোগ বসুক, মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি? দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে তেলসহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে আগামী 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভার চামড়া শিল্পনগরীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম কমে যাবে। আওয়ামী লীগ সরকার 2013 সালের গুম খুনের ন্যারেটিভেরই পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল 2024-এর জুলাই আগস্টে। একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাজধানীর বিএফডিসিতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে। একথা বলেন তিনি। জানান, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে। 5ই মে হেফাজতের কতজন মারা গেছেন সেই সংখ্যাটা সরকারের সঙ্গে হেফাজত ইসলামকেও খুঁজে বের করতে হবে। এ সময় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও অপরাধীদের বিচারের দাবিতে দ্রুত একটি তদন্ত কমিশন গঠন ও হতাহতদের নামে তালিকাসহ 5 দফা সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রাণের অমর একুশে বইমেলায় আজ শেষ দিন। বিদায়ের সুরের মাঝেই রঙিন হয়ে ওঠে শিশু প্রহর। ছোটদের কলরব মিশেছিল বড়দের শেষ মুহূর্তের বই কেনাকাটায়। মাসব্যাপী বইমেলার শেষ সময়ে পছন্দের বই কিনতে ভিড় করেন পাঠকরা। উচ্ছ্বাসের শেষ নেই ছোট পাঠকদের। বইমেলা কেবল যে বই নয়, এক প্রাণের মেলা, তা তারা বুঝতে পারে ছুটির দিন সকাল এলেই। বইমেলার শেষ দিন শিশু প্রহর ছিল আরও রঙিন। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় পাপেট শোর। এক নির্মল আনন্দে ঢুকে যায় সব অবুঝ কাঁচা প্রাণগুলো। কেউ কিনছে বই, কেউ বা গল্পের আসরে মেতেছে হাতে তালি দিয়ে। কি বই কিনেছো? প্রত্যেক বছরই আমরা বইমেলাতে আসি, পাপেট শো দেখে বা সবাইয়ের জন্যই একটু ভালো হয় বিনোদন। কেবল অন্যদের বই পড়া নয়, শিশুরাও হয়ে উঠেছে লেখক। বড়দের পাশাপাশি খুদে লেখক আরাত্তিয়া লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছে এবারের বইমেলায়। লিখেছে গল্পের বই। আমার প্রিয় গল্প হচ্ছে আমার গল্প জিতুল ভূতের কথা। আমার এই বইটা অনেক পাঠক ক্রেতারা কিনেছে আর তারা বলেছে যে এই বইটা ভালো হয়েছে, তারা পড়েছে। মেলার শেষ দিনে বড়দের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। বইমেলায় না আসলে আসলে সারা বছরটা কি যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। বাংলা বইটা অন্যরকম অনুভূতি, তো আমার শেষ দিনে এসে খুবই ভালো লাগছে এবং আমি মেলা থেকে বই কেনার যে একটা আলাদা অনুভূতি, সেটা সব অন্যরকম একটা অনুভূতি কাজ করে। প্রাণের এই মেলার রেশ রয়ে যাবে আসছে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অনুভূতি নিয়েই বিদায় 21শে বইমেলা। বাঙালির প্রাণের মেলার আজ শেষ দিন। ছোটদের জন্য যেমন ছিল সকালটা রঙিন, বড়রাও এসেছেন শেষ দিনটা উদযাপন করতে। সকল বিতর্ক এড়িয়ে অমর 21শে বইমেলা সবার মিলন মেলা হয়ে প্রতি বছর বারবার ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সবার। মানজুমা ফ্রোজনীলিমা, ডিবিসি নিউজ, অমর 21শে বইমেলা, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।